WB প্রাইমারি টেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সিডিপির চ্যাপ্টারগুলো শুরু করেছিলাম। তো সেখানে আমি বৃদ্ধি ও বিকাশ যে চ্যাপ্টারটি রয়েছে সেই বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত চ্যাপ্টারটি ডিটেলসে আলোচনা করেছিলাম এবং সেই সাথে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো পরীক্ষাতে আসে বা যারা ডিএড পড়ছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। আমার ওই ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই অনেক কিছু জিনিস জানতে পেরেছেন হয়তো। আর এটুকু আমি বলতে পারি, ওই ভিডিওটি দেখার পর আর বই পড়তে হবে না, কারণ ওই ভিডিওটিতে আমি রীতা পাবলিকেশন, শোভা পাবলিকেশন এবং সুশীল রায়ের বইয়ের কম্বিনেশন করে নোট তৈরি করে ক্লাসটা করেছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করতে পারেন। আজ আমরা আলোচনা করতে চলেছি বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত যে চ্যাপ্টারটি তার মেন কিছু টপিক এবং আরও অন্যান্য বেশ কিছু এমসিকিউ। এখান থেকে কী ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের যে ভিডিও সেটি শুরু করা যাক। দেখুন, বৃদ্ধি বা বিকাশ বা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারটি সম্পর্কে কিছু ধারণা জানতে হয়। সেই জন্য আমরা এই টপিকগুলো আলোচনা করব, টাচ করব, খুব বেশি ডিটেলসে যাব না। আমার আগের ভিডিওটিতে ডিটেলসে অনেক কিছু বলা আছে। তো এখানে আমরা কিছু টপিক ওয়াইজ কিছু জিনিস জেনে নেব, তারপর ডাইরেক্ট আমরা এমসিকিউর দিকে যাব। দেখুন, এক্ষেত্রে বৃদ্ধি কাকে বলে যদি এরকম ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা ডেফিনেশন আমরা কীভাবে দেব। আজ আমি এই যে নোটটি তৈরি করেছি, এই নোটটি তৈরি করার পেছনে তো আমি যে বইগুলো ব্যবহার করি, যেগুলোর নাম বললাম একটু আগে, সেই বইগুলি তো আছেই। তার সাথে আমি WBCSSC এই যে বইটা প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে রীতা পাবলিকেশনের ডক্টর দেবাশিস পালের যে বইটি সেটিরও কিছু সহায়তা নিয়েছি। এটি নেওয়ার পেছনে বেশ কারণ আছে, কারণ অনেকেই আমাকে বলেছেন যে শুধুমাত্র প্রাইমারি নিয়ে পড়লেই কি হবে, আপার প্রাইমারির জন্য কি আলাদা কোনো ক্লাস হবে বা আলাদাভাবে কিছু পড়তে হবে। তো সেই জন্য আমি এই নোটটার বেশ মেন কিছু টপিক এই বইটিরও সহায়তা নিয়েছি এবং আমরা এমসিকিউগুলো এই বইটির থেকেই করব। দেখব এই বইটি কীরকমভাবে আমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো। তো তার আগে আমরা মেন টপিকগুলোতে চলে আসি। বৃদ্ধি কাকে বলে? যে ধনাত্মক পরিমাণগত পরিবর্তনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেহের আকার, আকৃতি, আয়তন, উচ্চতা, ওজন প্রভৃতি বেড়ে যায়, সেই পরিবর্তনকে বৃদ্ধি বলে। এই যে এখানে আমি ডেফিনেশনগুলো বলবো বা লেখাগুলো বলবো, বিশেষ করে ডেফিনেশনগুলো কোনো বইয়ে পাবেন না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ এগুলো আমার নিজের বানানো এবং আমি এমনভাবে লেখাটাকে কমপ্লিট করে রেখেছি যাতে বাড়তি কোনো কিছু জিনিস আপনাদের পড়তে না হয়। যে ধনাত্মক পরিমাণগত পরিবর্তনে, তার মানে বৃদ্ধি হচ্ছে একটা ধনাত্মক পরিবর্তন এবং পরিমাণগত। শর্ট প্রশ্নে আসে যে পরিমাণগত পরিবর্তন কোনটা, বৃদ্ধি না বিকাশ? বৃদ্ধি। এখান থেকে এমসিকিউ পাচ্ছেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে, কোনটা ঘটে, বৃদ্ধি না বিকাশ? বৃদ্ধি। দেহের আকার, আকৃতি, আয়তন ইত্যাদি, ওজন, উচ্চতা এগুলো বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। নির্দিষ্ট সময় পর্যন্ত কেন বলা হচ্ছে? কারণ বৃদ্ধি আজীবন হয় না। মোটামুটি 18 বা 20 বছর বয়সের মধ্যেই দৈহিক যে বৃদ্ধি সেটা শেষ হয়ে যায় বা তারপর আর বৃদ্ধি হয় না, আস্তে আস্তে নষ্ট হতে থাকে বৃদ্ধির বেশ কিছু জিনিসগুলো। তো এখানে বৃদ্ধির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, ওইগুলোই আমি এখানে লিখেছি। যেমন এটি একটি ধনাত্মক অগ্রগতিমূলক পরিবর্তন। ধনাত্মক অগ্রগতিমূলক মানে সামনের দিকে এগিয়ে যায়। কেউ আজ যার বয়স 5 বছর, সে পরের বছর 6 বছরে হবে, 6 বছর বয়স হবে, তারপরে 7, তারপরে 8, এরকম বয়স বাড়বে এবং তার সাথে তার দৈহিক বা মানসিক অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। হঠাৎ কি এমন হবে যে কেউ 10 বছরে আছে, সে তার বয়স কমে গেল, 9 বছর 8 বছর হয়ে গেল, পিছন দিকে যাবে না, সামনের দিকে যাচ্ছে, তার জন্য ধনাত্মক অগ্রগতিমূলক বলা হয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে থাকে, এটা তো বললামই। এবার বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বৃদ্ধি এবং বিকাশ দুটিই কিন্তু বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। সব ক্ষেত্রে নয়, কিছু কিছু অ্যাঙ্গেল থেকে বলা যেতে পারে। যেমন ধরুন, এক বংশে যদি বাবা মা বা তাদের পরিবারে কেউ অনেক লম্বা মানুষ থাকে, তাহলে সম্ভাবনা আছে যে তার ছেলে বা মেয়েও লম্বা হবে। এবং সেই সাথে পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, একজন শিশু সে জন্মগ্রহণ করেছে কিন্তু তার মা বাবাকে পায়নি, কোনো কারণবশত মা বাবা নেই তার কাছে, সে ঠিকমতো তার খাদ্যের চাহিদা মেটাতে পারছে না, ঠিকমতোভাবে দৈহিক চাহিদা মেটাতে পারছে না, তার ফলে কি হবে, তার দৈহিক বৃদ্ধি যেরকম হওয়া উচিত সেরকম হবে কি, সেরকম হবে না। তাহলে সেক্ষেত্রে পরিবেশের একটা প্রভাব রয়েছে। তার জন্য বলা যেতে পারে যে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হচ্ছে বৃদ্ধি।
এবং ওই একই কারণে বিকাশটিও বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এরপর 4 নম্বর হচ্ছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন রকমের হয়ে থাকে। মানে বয়স ভেদে যে কোনো শিশুর বৃদ্ধি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো বয়সে হয়তো বেশি বৃদ্ধি হয়, বৃদ্ধি বলতে এখানে বিশেষ করে দৈহিক বৃদ্ধির কথাই বলা হয়েছে। কোনো বয়সে হয়তো বেশি বৃদ্ধি হয়, কোনো বয়সে হয়তো কম বৃদ্ধি হয়। তো এটাই H.V. মেরিডেথ, ইনি একজন মনোবিদ, যিনি বৃদ্ধির হারের ওপর লঙ্গিচুডিনাল বা লম্ব অধ্যয়ন করেন। তাহলে লঙ্গিচুডিনাল বা লম্ব অধ্যয়ন কে করেন? H.V. মেরিডেথ। যেখানে লম্ব অধ্যয়ন বলতে অ্যাকচুয়ালি কি, এটাকে বলি। লঙ্গিচুডিনাল বা লম্ব অধ্যয়ন বলতে জীবনব্যাপী একটা পরীক্ষা, মানে ছোটোর থেকে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। ছোটোর থেকে মানে একজন শিশুর একদম ছোট বয়স থেকে তার বড় হয়ে যাওয়া বয়স পর্যন্ত তিনি পরীক্ষা করেছেন। এটাকে লঙ্গিচুডিনাল বা লম্ব অধ্যয়ন বলা হয়ে থাকে। এরপর তিনি দেখেন কি, জন্ম থেকে 2 বা 2.5 বছর বয়সে শিশুদের বৃদ্ধির হার খুব বেশি। 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়। বয়স সন্ধির কিছু আগে থেকে বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়। 4 নম্বর হচ্ছে বয়স সন্ধির পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার কমতে থাকে। এই ছকটি খুব গুরুত্বপূর্ণ। এই বয়সগুলি পড়ে যে কোন সময় বৃদ্ধির হার বেশি হয়, কোন সময় বৃদ্ধির হার কমে যায়, কোন সময় আবার বৃদ্ধি পায়, সেটা হচ্ছে বয়স সন্ধির কিছু আগে থেকে বৃদ্ধির হার বৃদ্ধি পায়। আর বয়স সন্ধির পর থেকে মানে বয়স সন্ধি পর্যন্তই কিন্তু বৃদ্ধির হার আরও দ্রুত হয়। তারপর বয়স সন্ধির পর মানে 18 বা 20 বছর বয়সের পর থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধির হারটা কমতে থাকে। এরপর পরবর্তী যে পয়েন্ট বৃদ্ধির বৈশিষ্ট্যের ক্ষেত্রে, বৃদ্ধি অনুশীলন দ্বারা প্রভাবিত। দৈহিক বৃদ্ধি বা দেহের কোনো ওজনের যে ওজন বৃদ্ধি, হয়তো কেউ ওজনে তার কম আছে, তাহলে কি সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে, নিজের শরীরচর্চা করছে, অনুশীলন করছে, ফলে কি তার দৈহিক বৃদ্ধি ঘটছে। তাহলে বৃদ্ধি অনুশীলন দ্বারা প্রভাবিত। বৃদ্ধির হারে শিশুদের মধ্যে তারতম্য দেখা যায়। একজন শিশু বা একজন বালক বা বালিকার বৃদ্ধি আর একজনের থেকে কিন্তু আলাদা। একজন বালক বা বালিকার ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে কেউ হয়তো তার গ্রোথ হরমোন অনেক বেশি, যে কারণে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট অনেক আগে হয় বাকিদের তুলনায়, তাহলে সেক্ষেত্রে বৃদ্ধির হারে তারতম্য দেখা যায়। এরপর হচ্ছে বৃদ্ধি একটি পরিমাণ ও পরিমাপগত পরিবর্তন। বৃদ্ধিকে পরিমাপ করা যায়, যেটা আমি প্রথমে সংজ্ঞাতে বলেছি। বৃদ্ধিকে পরিমাপ করা যায়, বিকাশকে পর্যবেক্ষণ করতে হয়, পরিমাপ করা যায় না। তাহলে এরপর বিকাশের সংজ্ঞায় আমরা দেখব কি বলা হচ্ছে। দৈহিক বৃদ্ধির সাথে ব্যক্তির গুণগত যে পরিবর্তন হয়, যা ব্যক্তির কার্য সম্পাদনে উৎকর্ষতা বৃদ্ধি করে, তাকে বিকাশ বলে। মানে বৃদ্ধির সাথে সাথে যদি কোনো একটি কাজ করার জন্য তার একটা সামর্থ্য আসে, ক্ষমতা আসে এবং তার গুণগত কিছু পরিবর্তন হয়, সেইটাকেই বলা হচ্ছে বিকাশ। এবার গুণগত পরিবর্তন বা গুণগত কথার অর্থ কী এখানে? বিভিন্ন দিকের পরিবর্তন, সামাজিক, মানসিক, প্রাক্ষবিক। প্রাক্ষবিক মানে জানেন নিশ্চয়ই, প্রাক্ষবিক মানে দুঃখ, কষ্ট, ভালোবাসা, ঘৃণা, এই সমস্ত জিনিসগুলো প্রক্ষোভের মধ্যে পড়ে। সামাজিক, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, নৈতিক প্রভৃতি, এই সমস্ত নিয়েই হচ্ছে গুণগত পরিবর্তন। তাহলে বিকাশের বৈশিষ্ট্য কী? বিকাশ একটি নিরবচ্ছিন্ন ও বিচ্ছিন্ন প্রক্রিয়া। এটা বিএড যারা করেছেন তারা অবশ্যই প্রশ্নটার সাথে পরিচিত, যে বিকাশ একটি নিরবিচ্ছিন্নও বটে আবার বিচ্ছিন্নও বটে। কোন দিক থেকে বলা হচ্ছে? নিরবচ্ছিন্ন মানে একজন শিশু বা শিক্ষার্থীর ক্ষেত্রে তার জীবন কালব্যাপী বিকাশ ঘটছে এবং মানে পুরো জীবনব্যাপী তার সামাজিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক সমস্ত দিকের বিকাশ আস্তে আস্তে ঘটছে। আর বিচ্ছিন্ন মানে একই রেটে যে ঘটছে এমন নয়। যখন শিশু ছোট থাকে তখন তার কোনো নৈতিক বিকাশ ঘটে কি? থাকে না। আস্তে আস্তে তার মধ্যে নীতি জাগ্রত হয়। বৌদ্ধিক বিকাশ যে ঘটতে থাকে, বৌদ্ধিক বিকাশ কি ছোটোর সময় কি সে ক্লাস 11-12 অঙ্ক করতে পারবে? এরকম হয় না অধিকাংশ ক্ষেত্রে। এবার মিরাকল স্টুডেন্ট থাকলে, মিরাকল চাইল্ড থাকলে সেটা আলাদা কথা, সেটা ধর্তব্যের মধ্যে পড়ছে না। ওভারঅল যদি আমরা স্টুডেন্টের কথা বলছি, যে একজন শিশু সে হয়তো ক্লাস 3-4 পড়ে, সে কি ক্লাস 11-12 অঙ্ক করতে পারবে না? তার কোনো সাবজেক্ট পড়তে পারবে না। তাহলে একটা নির্দিষ্ট বয়সেই তার সেরকম মানসিক বা বৌদ্ধিক বিকাশটা হবে। তার মানে কি, বিকাশের মধ্যে নিরবচ্ছিন্ন ভাবও আছে, আবার বিচ্ছিন্নতাও আছে। আর এটি একটি ধনাত্মক অগ্রগতিমূলক পরিবর্তন, ওই বৃদ্ধির মতোই। কারণ বিকাশ একবার হয়ে গেলে সেটা আর আগের মতো ফিরে যায় না। একজন 11-12 যে স্টুডেন্ট, তার যে বৌদ্ধিক বিকাশ সেটা কি ক্লাস 4 বৃদ্ধি পেতে পেতে কি ক্লাস 4-5 চলে যাবে? হবে না নিশ্চয়ই, কোনো আলাদা কারণবশত হতে পারে, কোনো বাহ্যিক ইনফ্লুয়েন্সের কারণে, কিন্তু এমনি হবে না। এবার বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, এটা বললাম তো একটু আগে। বিকাশ একটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, মানে ওই একই রকম, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিকাশ বিভিন্ন রকমের হয়ে থাকে। এবার বিভিন্ন ধরনের বিকাশগুলি পরস্পর সম্পর্কযুক্ত। বিভিন্ন ধরনের বিকাশ বলতে ওই সামাজিক, দৈহিক, মানসিক, এই সমস্ত জিনিসগুলো একসাথে ইন্টার রিলেটেড। একজন শিশুর দৈহিক বৃদ্ধি বা বয়স বৃদ্ধির সাথে সাথে কি তার মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটছে বয়স বাড়ার সাথে সাথে, এবং সেই সাথে সে যখন সমাজে আরও বেশি পরিমাণে মানুষের সাথে মিশছে তখন তার সামাজিক বা নৈতিক গুণাবলীগুলো প্রকাশ পাচ্ছে। তাহলে কি এগুলো একসাথে রিলেটেড।
এরপর 7 নম্বর হচ্ছে বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায়, মানে ছেলে বা মেয়ের কিন্তু বিকাশে অনেক পার্থক্য দেখা যায়। মেয়েদের ম্যাচুরিটি অনেক আগে আসে ছেলেদের তুলনায়। 9-10 ক্ষেত্রে 9-10 ক্লাস কোনো স্টুডেন্ট হয়তো 9-10 পড়ে, সেক্ষেত্রে আরও বিশেষ করে দেখা যায় মেয়েদের মধ্যে ম্যাচুরিটি অনেক আগে চলে আসে, ছেলেদের মধ্যে ম্যাচুরিটি তখনও আসে না। তাহলে এক্ষেত্রে বিকাশে কিছু লিঙ্গগত পার্থক্য থাকে। এরপর হচ্ছে বিকাশ একটি বহুমাত্রিক ও বহুত্ব প্রক্রিয়া। মানে বহুমাত্রিক মানে বিকাশের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন আমি বললাম নৈতিক, সামাজিক, মানসিক, বৌদ্ধিক, এই সমস্ত ভাগ রয়েছে। আর বহুত্ব প্রক্রিয়া বলতে বিভিন্ন যে এই যে ইন্টার রিলেটেড যে বিকাশগুলি রয়েছে এর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে বিভিন্ন ব্যক্তি বিশেষে, এটাই এক কথায় বলা হচ্ছে। এরপর পেঁয়াজের মতে বিকাশের 4টি প্রক্রিয়া রয়েছে, এটা শর্ট প্রশ্নে পড়ে। বিকাশের 4টি স্তরের কথা কে বলেছেন? পেঁয়াজে বলেছেন, বা পেঁয়াজের যে বিকাশ সংক্রান্ত যে স্তরগুলো সেটা কটি? সেটি 4টি। কী কী? পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ। মানে একজন শিক্ষার্থী সঠিকভাবে বিকাশ লাভ করার জন্য এই জিনিসগুলো খুব দরকার। 1 পরিণমন, 2 হচ্ছে অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ মানে শিক্ষক বা শিক্ষিকার সাথে একটা মেন্টাল রিলেশন, বা বাবা মায়ের সাথে একটা মেন্টাল রিলেশন। আর ভারসাম্যকরণ মানে তার যে অভিজ্ঞতা এবং বাবা মা বা সমাজ থেকে যে সে অভিজ্ঞতা পাচ্ছে তার মধ্যে একটা ভারসাম্য করা এবং সেরকমভাবে শেখা। এবার বিকাশের স্তর, এবার আর্নেস্ট জোনসের মধ্যে জীবন বিকাশের স্তর 4টি। এগুলো একটু জেনে রাখা ভালো, কোন বয়সকালের যে ভেদটা সেটা অবশ্যই একটু জেনে রাখতে হবে, কারণ শর্ট প্রশ্নে পড়তে পারে। আর বিভিন্ন মনোবিদদের মতে শিশুর জীবন বিকাশের কটি স্তর রয়েছে এই সংখ্যাটা জানতে চায়। তাহলে আর্নেস্ট জোনসের মতে 4টি স্তর রয়েছে, যেমন শৈশবকাল 0 থেকে 5 বছর, বাল্যকাল 5 থেকে 12 বছর, কৈশোরকাল 12 থেকে 18 বছর, প্রাপ্তবয়স্ক 18+ বছর। এরপর পিকুনেসের মতে শিশুর জীবন বিকাশের 10টি স্তর রয়েছে, এই সংখ্যাটা জানতে চায় 10টি। কী কী? প্রাক জন্মস্তর মানে প্রথম গর্ভসঞ্চার থেকে জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সদ্যজাত স্তর জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ, প্রথম শৈশব স্তর 1 মাস থেকে 1.5 বছর, শৈশবের শেষ স্তর বা প্রান্তীয় শৈশব 1.5 বছর থেকে 2.5 বছর, প্রারম্ভিক বাল্যকাল বা প্রাথমিক বাল্যস্তর 2.5 বছর থেকে 5 বছর, মাধ্যমিক বাল্যস্তর 5 বছর থেকে 9 বছর, প্রান্তীয় বাল্যস্তর 9 বছর থেকে 12 বছর, যৌবনাগমের স্তর 12 থেকে 21 বছর, প্রাপ্তবয়স্ক স্তর 21 থেকে 70 বছর, আর বার্ধক্য 70 বছর প্লাস, মানে 70 বছরের পরবর্তী। এরপর এই সমস্ত যে বিকাশের মানে বিভিন্ন মনোবিদদের যে বিকাশের স্তর সেগুলোকে একসাথে যুক্ত করে একটা আলাদাভাবে মোটামুটিভাবে বিকাশের স্তর গঠন করা হয়েছে। সেই স্তরটি হলো, ব্যক্তির বিকাশের স্তরগুলিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এখানে একটি ছকের মতো আছে, বিকাশের স্তর, আনুমানিক সময়সীমা, আর বিকাশের দিক, কোন দিকের বিকাশটা হয় কোন বয়সে। প্রাক জন্ম, এটা নিষেক থেকে 280 দিন, প্রধানত শারীরিক ও সঞ্চালনমূলক বিকাশ হয়। জন্মকালীন প্রসবের সময়, অর্থাৎ প্রসবের সময় এটা কোনো বিকাশ ঘটে না সেই সময়। শৈশবকাল প্রথম 2 বছর, এখানে শারীরিক ও সঞ্চালনমূলক বিকাশ ঘটে। প্রথম বাল্যকাল 2 থেকে 6 বছর, মানে মোটামুটি হবে যখন স্কুল যাওয়াটা শুরু করছে, মানে মোটামুটি হবে তখন কী কী বিকাশ ঘটে? জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ। প্রান্তীয় বাল্যকাল অর্থাৎ 6 থেকে 11 বছর, সেই একই জিনিস, জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। কৈশোরকাল মানে 11 বা 12 বছর থেকে 20 বছর, ওই একই জিনিস। প্রাপ্তবয়স্ক 20 থেকে 60 বছর, একই জিনিস। এরপর হচ্ছে বৃদ্ধ অবস্থা মানে 61 বছরের ওপর, এটা কর্মক্ষমতা হ্রাস পায়, বিস্মৃতি ঘটে, স্বাস্থ্যহীনতা হয়, এই জিনিসগুলো হয়ে থাকে। ভিডিও পজ করে কিন্তু আপনারা এই ছকগুলো করে নিতে পারেন। মোটামুটি বয়সগুলো জানতে চায় তো, এবং সেই রিলেটেড বিকাশের কী কী জিনিসগুলো কোন বয়সে লক্ষ্য করা যায় এগুলো পড়ে, তো একটু দেখে রাখবেন। এরপর আছে কি নির্মাণবাদ বা নির্মিতিবাদ কি? ব্রুনারের মতে নির্মাণবাদ হলো শিখনের একটি তত্ত্ব, যেখানে মনে করা হয় শিক্ষার্থী সক্রিয়ভাবে তার পূর্ব ও বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে নতুন চিন্তা ও ধারণাকে গঠন করে। নির্মাণ কথার অর্থ কি? তৈরি করা। কি তৈরি করে? না একটা ধারণা। কি ধারণা? না বাবা মা বা পরিবার, পরিবেশ, শিক্ষক শিক্ষিকা এদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে এবং নিজের কিছু পূর্ব অভিজ্ঞতা সেটাকে একসাথে যুক্ত করে একটা ধারণা তার মধ্যে তৈরি হয়। এই ধারণা তৈরি করা বা ধারণা গঠন হওয়াটাকে নির্মাণবাদ বা নির্মিতিবাদ বলা হয়ে থাকে। দারিদ্র কি? দারিদ্র হলো এমন একটি অবস্থা যা ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত এই দুইয়ের মধ্যে পার্থক্যের অনুভূতির সৃষ্টি করে। আমি যদি মনে করি, আমি একজন শিক্ষক হিসাবে আমি যদি মনে করি যে আমার কাছে আইফোন নেই, আইফোন এক্স বা আইফোন 12 এরকম নেই, আমার ক্ষমতা নেই, আর একজনের আছে, আমার এক বন্ধুর বা বান্ধবীর আছে,
তাহলে কি আমার ওই জিনিসটা নেই, তার ওই জিনিসটা আছে, তাহলে আমার মনের মধ্যে একটা কী মনে হবে যে আমি খুব গরিব, আমার কিছু নেই, টাকা পয়সা নেই, এরকম ধারণা অনেকের হতে পারে। এখানে দারিদ্র্য বলতে পুরোপুরি মানসিক দিক থেকে দারিদ্র্যের কথা বলা হয়েছে। দারিদ্র্য মানে টাকা পয়সা তো অবশ্যই, টাকা পয়সার ক্ষেত্রেও বটে, কিন্তু এক্ষেত্রে প্রধানত জোর দেওয়া হয়েছে মানসিকভাবে, আমি মনে করছি যে আমি গরিব, এরকম ব্যাপারটা। এরপর সংস্কৃতি, ইংরেজি প্রতিশব্দ কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলেরি থেকে এসেছে। এটা প্রায়ই পড়ে যে কালচার শব্দটা কোথা থেকে এসেছে, কোলেরি থেকে এসেছে, ল্যাটিন শব্দ এটি একটি, যার অর্থ হচ্ছে কর্ষণ করা। কর্ষণ মানে কি, কোনো কিছু জিনিস থেকে একটা নিয়ে নিজের মতোভাবে তৈরি করা। তাহলে সংস্কৃতি মানে ব্যক্তির শিক্ষা দীক্ষা আচার আচরণ অনুষ্ঠান রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপ, মানে একসাথে আমরা কোনো একটা জিনিসকে মেনে চলছি সবাই মিলে একটা নির্দিষ্ট নিয়মকানুনকে কেন্দ্র করে, সেটাই হচ্ছে সংস্কৃতি। কর্ষণ মানে সেটাকে মেনে নেওয়া, কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুনকে আমরা মেনে নিচ্ছি, মানে নিজের মনের মধ্যে মেনে নিচ্ছি, সেটাকে কর্ষণ করছি, মেনে নিচ্ছি, মান্যতা দিচ্ছি, এটাই বলা হচ্ছে। এবারে জন ডিভি তার ডেমোক্রেসি ইন এডুকেশন, তাহলে এখানে পড়তে পারে ডেমোক্রেসি ইন এডুকেশন যে বইটি, সেটি কে লিখেছেন? জন ডিভি লিখেছেন। তিনি কি বলছেন এখানে, তিনি ইংরেজি কথাতেই কিন্তু একটি সেন্টেন্স বলেছেন, যেটি ডিএলএডের বইয়ের ক্ষেত্রে বা আরও অন্যান্য জায়গায় দেখেছি এই পুরো সেন্টেন্সটাকে বাংলা করতে গিয়ে এমন উদ্ভট কিছু কথা নিয়ে এসেছে যেগুলোর কোনো মানেই হয় না। দেখবেন বাংলা লেখাটা আপনাদের বইয়ে থাকবে, তো আমি যেটুকু বুঝেছি সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। পুরো বাংলা, এইটার পুরো বাংলা খুঁজতে গেলে কিন্তু কোনো বাংলা পাওয়া যাবে না, ঠিক আছে? তো দেখবেন আপনারা একটা উদ্ভট বাংলা মানে করা আছে। তো কালচার মিনস অ্যাটলিস্ট সামথিং কাল্টিভেটেড, সামথিং রিপেন্ট, ইট ইজ অপোজ টু র অ্যান্ড ক্রুড। এর মানে হচ্ছে যে সংস্কৃতি হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছু থেকে নেওয়া হয়েছে, কোনো কিছু থেকে গ্রহণ করা হয়েছে, কিন্তু তাকে মানে তার র অ্যান্ড ক্রুড মানে তাকে একবারে ডাইরেক্ট মেনে নেওয়া হয়নি, যে ও এটা বলছে বলে একটা সংস্কৃতি, সে এটা বলছে বলে যে এটাই মেনে নেবে সমাজ, এরকম কিন্তু নয়। সমস্ত সংস্কৃতির মিশ্রণ ঘটে আজ আমাদের বিভিন্ন সংস্কৃতি, বাঙালি সমাজ বা হিন্দি সমাজ বা বিভিন্ন ধরনের সমাজ গড়ে উঠেছে। যেমন ধরুন আমি যদি খাবারের ক্ষেত্রে বলি, খাবারের ক্ষেত্রে উদাহরণ দিলে বোঝানোটা সুবিধা হবে। যেমন ধরুন বিরিয়ানি, অনেকে বিরিয়ানি পছন্দ করে, কিন্তু বিরিয়ানিটা কি আমাদের বাঙালি হিন্দুদের খাবার অ্যাকচুয়ালি? কিন্তু আমরা সেটাকে গ্রহণ করেছি, ওটা অ্যাকচুয়ালি আরব বা মুসলিম বা এই সমস্ত সমাজের খাবার, সেটাকে আমরা গ্রহণ করেছি এবং আমরা সেইভাবে একটা সমাজ গড়ে তুলেছি যেখানে আমরা আছি এবং সেই জিনিসগুলোকে মেনে চলছি, এইটা হচ্ছে সংস্কৃতি। র অ্যান্ড ক্রুড মানে কোনো একটা জিনিসকে একদম জোর করে মেনে নেওয়া, সেই জোর করে কিছু আমরা মানছি না, সেই জিনিসটা বিভিন্ন ভালো দিকগুলোকে নিয়ে, বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে সংমিশ্রণ ঘটিয়ে আজ আমাদের সংস্কৃতি গঠন হয়েছে। তো এই ছিল মোটামুটি যে নোটসের যে ব্যাপার সেইটা। তো কয়েকটা আমরা প্রশ্ন দেখে নিই এই বইটা থেকে, যেটা আমি দেখালাম একটু আগে, এমসিকিউর দেবাশিস পালের যে বইটা আপার প্রাইমারির ক্ষেত্রে, যেটা এটা আমি কেন দেখাচ্ছি, কারণ আমি বারবার বলছি এখন যদি বিএডরাও বসতে পারে তাহলে তাদের লেভেল অনুযায়ীও প্রশ্ন হতে পারে, বা তারা যাতে পারে, বা যেহেতু বিএড ডিএড একসাথে যদি হয়ে যায় তাহলে সিলেবাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পার্থক্য থাকবে প্রশ্নের মধ্যে, সিলেবাস সেম থাকবে, পার্থক্য কিছু থাকবে প্রশ্নের মধ্যে, তো ভ্যারাইটিস অফ কোশ্চেন আমাদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন এখানে দেখে নিচ্ছি। যেমন ধরুন এখানে দেওয়া আছে, শিশুর বিকাশ হলো কি? উচ্চতা ওজন বৃদ্ধি, তাহলে তো একটা বৃদ্ধি হতো। উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, এইটা হবে উত্তর। শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়, কারণ কি? একটি সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব, বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায়, প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব, এগুলো সবগুলোই হবে উপরের সবকটি। নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়, এটা নিশ্চয়ই নয়। বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি, এটা ঠিক। বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল, এটা অনেকেই ঠিক বলবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে ঠিক নয়। কারণ একটা সময় পর বৃদ্ধি থেমে গেলেও বিকাশ থামে না, তাহলে যদি কারণ আর ফল হতো তাহলে তো দুটোই থামতো, এটা বলা যায় না পুরোপুরিভাবে। বৃদ্ধি এবং বিকাশ উভয়ই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ, এটা বলা যায় না, নিরপেক্ষ কখনোই নয়। তাহলে এখানে আমরা বলবো কি যে বৃদ্ধি দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি, এটাই বলা যায়। বিকাশের ফলে কি হয়? 4 রকমের পরিবর্তন ঘটে: শারীরিক, মানসিক, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্যের আয়ত্তীকরণ, এটাই হবে বিকাশের ক্ষেত্রে। 2 রকমের পরিবর্তন, 3 রকমের পরিবর্তন, এরকম নয়, বিকাশের ফলে বিভিন্ন দিকের পরিবর্তন ঘটে। প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা যে বিষয়ে এগিয়ে থাকে, এটা প্রায় বিভিন্ন জায়গায় পড়ে, এটা হচ্ছে কল্পনা শক্তি। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে কি?
শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন সবগুলিই হবে। আত্মোপলব্ধি বা নিজের প্রতি একটা সেলফ ইমেজ তৈরি করতে বা সেলফ রেসপেক্ট তৈরি করতে সবগুলি কাজে লাগে। শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। কারণ একজন শিশু যখন প্রথম সে বিকশিত হতে শুরু করে সেটাই তো মেন। তাকে যেরকমভাবে ট্রিট করা হবে পরবর্তী কালেও কিন্তু সে সেইভাবেই প্রতিক্রিয়া করবে। তাহলে প্রথমটাই বেশি গুরুত্বপূর্ণ। শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেটি কি? পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক, পরিবারের সদস্য বা পিতামাতা দ্বারা অবহেলিত না হওয়া, উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। উপরের সবগুলি হবে। শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? এটা শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনের অভিযোজনে প্রভাব বিস্তার করে। এটাই হবে। শিশুর পরিণমনের উদাহরণ হলো, পরিণমনটা আমরা আলোচনা করিনি, তাও এখানে একটু দেখে নিই। বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া, বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া, বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপুড় হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো, হাঁটা, এগুলো সবগুলোই ঠিক বটে। তাহলে এগুলো সবকটিই হবে। তো এই 10টা প্রশ্ন আমি আজ আলোচনা করলাম, দেখালাম যে কীরকম ধরনের প্রশ্ন থাকে। পরবর্তী ভিডিওতে এখানে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, মোটামুটি আরও 30টার মতো প্রশ্ন হয়তো থাকবে, 30-35টার মতো। তো সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটিতে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনারা পেতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।